চৌধুরী তো আমাদের খুবই চেনা নাম। এই যে কদিন আগে পড়লাম গল্প রাতের ট্রেনের সঙ্গী, সেই যে ম্যাজিশিয়ান লুকা আর রোবট চাণক্য, দুটোই সুপারহিট। আজ একেবারে অন্য প্রেক্ষাপট, অন্য স্বাদ, আর রহস্য জাস্ট অনন্য। অভিজ্ঞানের গল্পের মানবিকতার ছোঁয়া আর বিচিত্র বিষয়কে অসম্ভব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা, এই দুটোই আমাকে দারুণ স্পর্শ করে। নিশ্চয়ই তোমাদেরও তাই। শোনো তবে ছোট ডান হাত, অভিজ্ঞান রায়চৌধুরীর গল্প। সুন্দরবনের ছোট একটা খাঁড়ি ধরে আমরা এগিয়ে চলেছি। বড় নদী বিদ্যাধরী। স্থানীয় লোকেরা নানান জায়গায় নানান নাম দিয়েছে, সুন্দরখালি, নেতিখালি, চোরাখালি, আরো কত কি। এর থেকে শিরা উপশিরার মতো বেরিয়ে গেছে অজস্র খাঁড়ি। তারই মধ্যে করছি আমরা। খাঁড়ির দুদিকে ঘন হেতালের বন, হেতালের খেজুরের মতো হলুদ সবুজ লম্বা লম্বা পাতায় কেমন যেন গা ছমছম ভাব। আর আছে মাঝে মাঝে সুন্দরী গড়ান, গেওয়া, বাইন। গড়ানের চারদিক থেকে নেমেছে ঠেস মূল। এরাই এই জঙ্গলের জমিদার। সত্যি যেন চেয়ারে গা হেলিয়ে পাটি তুলে বসে আছে। খাঁড়ির ভেতরে ঢুকলেই মনে হয় এই বুঝি বাঘ ঝাঁপিয়ে পড়ল। খানিক বাদে খাঁড়ি থেকে বেরোলেই মনে হয় কই দেখা পেলাম না তো। আবার আর এক খাঁড়িতে ঢুকি, ফের খানিকক্ষণ নিঃশ্বাস বন্ধ করে ঘোরা। এরই মাঝে বুঝতে পারছি নদীতে জল বাড়ছে, জোয়ার আসছে। শুধু কয়েকটা গাছের ডাল জলের থেকে বেরিয়ে আছে। চরের কিনারায় মিনি মাছ ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে মাছরাঙা ছোঁ মারছে জলে। এসবের মধ্যেই পাশে বসা বব থেকে থেকেই বলে উঠছে, ওয়াও, ইটস অসম, ওয়ান্ডারফুল, অসম, অসম। আমরা সোনাখালি অব্দি এসেছি গাড়িতে। সোনাখালি থেকে একটা ছোট লঞ্চ ভাড়া নিয়েছি 3 দিনের জন্য। বেশ সাজানো গোছানো লঞ্চ। 2 জন মাত্র যাত্রী, কিন্তু তাদের সামলাতে আরো 6 জন। বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে 2 জন, 2 জন রান্নায় ব্যস্ত, আর 2 জন মাঝি। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে বোধহয় কিছু লোকের বাস আছে। নদীর ধারে কয়েকটা বাচ্চা আমাদের লঞ্চের দিকে হাঁ করে তাকিয়ে। ববি আমার মনের কথাটা বলে উঠল, এখানে ওর একবার নামার ইচ্ছে। মাঝিকে বললাম, লগি দিয়ে ঠেলে নৌকো ধারে নিয়ে আসা হলো। ববের সব ব্যাপারে তড়বড়ানি একটু বেশি। লঞ্চ থেকে লাফিয়ে নামলো যেভাবে, মনে হলো লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে। নরম এঁটেল মাটি ওই অত্যাচার সহ্য করতে পারে? প্রায় পুরো পা ঢুকে গেল কাদায়। অনেক কষ্টে টেনে টুনে তোলা হলো ববকে। কয়েকটা বাচ্চা ইতিমধ্যে আমাদের লঞ্চ ঘিরে ধরেছে। ওদের সঙ্গে আমি আর বব গ্রামের ভেতরের দিকে এগোলাম। খানিক বাদেই দেখা হলো গ্রামের মোড়লের সঙ্গে। মোড়ল আমাদের সঙ্গে আলাপ করে তো দারুণ খুশি। আমার থেকেও ববের সঙ্গে আলাপে তার আগ্রহ বেশি। মাঝে মধ্যে মোড়ল গ্রামের বাকিদের বেশ শুনিয়ে শুনিয়ে 2-1টা ইংরেজি বলছিল। বব বা আমি তার কিছু না বুঝলেও গ্রামের আর 5টা লোকের মুখ দেখে মনে হচ্ছিল তারা বেশ বুঝছে। রীতিমতো গর্বের দৃষ্টিতে মোড়লকে দেখছে। কথায় কথায় আমার আঁকার কথা উঠল। আমি আঁকি শুনে মোড়ল ওই গ্রামেরই আরেকজনের কথা বলল। সেও নাকি দারুণ আঁকত। এমনি কাজকর্ম নাকি কিছুই করতো না, শুধুই ছবি আঁকত। নাম তার দীপেন মণ্ডল। বছর 20 আগে মারা গেছে সে। কৌতূহল হলো, ভাবাই যায় না যেখানে জীবনের সঙ্গে মৃত্যুর ফারাক এত কম, সেখানে একজন কেমন করে ছবি আঁকে। দীপেন মণ্ডলের আঁকা ছবি আমি দেখতে চাইলাম। দুজন লোক আমাদের সঙ্গে করে নিয়ে চলল ওর বাড়ি দেখাতে। খানিকটা পথ চলার পর একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম। সামনে শক্ত মাটির দেওয়া। ওখানে বসে মুড়ি আর বাতাসা খেতে খেতে দীপেন মণ্ডলের আঁকা ছবি দেখতে লাগলাম। আঁকার হাত সত্যি অদ্ভুত। প্রত্যেকটা ছবিতে রঙের কি আশ্চর্য ব্যবহার। কোনোটাই ঠিক স্বাভাবিক রং নয়, কিন্তু সে রঙে ছবির ভাষা যেন জীবন্ত হয়ে উঠেছে। সব থেকে ভালো লাগলো আমার একটা বাচ্চা ছেলের ছবি। ছোট কাপড় জড়িয়ে পড়া, খালি গা, একটা গাছে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে।
অদ্ভুত জীবন্ত সেই ছবিটা। কিসের ওপর আঁকা কে জানে, ঠিক বুঝতে পারলাম না। মনে হলো কোনো গাছের বড় পাতা হবে, কি হতে পারে, লম্বায় প্রায় 3 ফুট, চওড়াও ফুট 2 হবে। জিজ্ঞেস করে জানলাম বুড়োর এক নাতি ছিল, আপন বলতে আর কেউ ছিল না। সেই নাতিই ছিল বুড়োর প্রাণ। বুড়ো বিশেষ চলতে ফিরতে পারত না, তারপর মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত, কেন কে জানে। ওর ছিল এই ছবি আঁকা আর পুতুল গড়ার নেশা। দিন রাত দালানে বসে এঁকে যেত। অবশ্য সেসব ছবি কখনোই এই গ্রামের সীমানা পেরোত না। হঠাৎই একদিন ওর নাতি মধু আনতে গিয়ে আর ফিরল না। বুড়ো নাতির শোকে একেবারে পাগলের মতো হয়ে গেল, দিন রাত চুপ করে বসে থাকতো। এরপর আর মাত্র মাসখানেক বেঁচে ছিল। তুলি আর এই ছবিটা নিয়ে বসে থাকতো আর বলতো, দেখো দেখো মনু মা ঠিক ফিরে আসবে, এই ছবি ওকে ফিরে আনবে। চাঁদের আলোয় ছবিটা মেলে ধরে দেখতো ছবিটা ঠিক নাতির মতো হয়েছে কিনা। ওর মোটা ভুরুটা, ওর নীলচে চোখ দুটো, ওর থুতনির আঁচিল, ওর ছোট ডান হাতটা। সঙ্গে গ্রামবাসীদের কাছ থেকে জানলাম সত্যি ওর নাতিকে দেখতে ছিল হুবহু ওই ছবির মতন, এত সুন্দর সে আঁকা। সে নাতিরও নাকি বুড়োর মতো হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হওয়ার ব্যামো ছিল। ঘটনার মাসখানেক পরে দীপেন মণ্ডল মারা যায়। মৃত্যুশয্যায় পাশে ছিল এই ছবি। আমি ছবিটা কেনার প্রস্তাব দিলাম। যারা আমাদের দেখাতে নিয়ে এসেছিল তারা ওই ছবিটা ছাড়া অন্য যে কোনো ছবি দিতে রাজি ছিল, কিন্তু আমার আবার তেমনি জেদ, ওটাই চাই। কড়কড়ে 500 টাকার একটা নোট হাতে ধরাতে মৃদু প্রতিবাদ করে ছবিটা ওরা আমার হাতে তুলেই দিল। সবাইকে বললাম ওর আঁকা ছবি আরো 5 জনকে দেখানোর জন্যই আমি কিনছি। আমার অবশ্য ভেতরে ভেতরে ইচ্ছেটা ছিল অন্যরকম। সেটা জানানোর আগে আমার পরিচয় দেওয়াটা দরকারি। আমি দেশের এখনকার অন্যতম নামকরা চিত্রকর। আমার এক একটা ছবি দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। তবু এই ছবি দেখে কেন জানি না আমার মনে হলো এ আঁকা অন্যরকম, এতটাই অন্যরকম যে আমার পক্ষেও এরকম আঁকা সম্ভব নয়। তাই ইচ্ছে ছিল এই ছবিটা আমার নামেই চালিয়ে দেওয়ার। সামনেই কয়েকদিন বাদে আমার আর্ট এক্সিবিশন আছে, তাতে এই ছবিটা রাখতে পারলে দারুণ হবে। মনের মধ্যে অবশ্য কে যেন খোঁচা দিচ্ছিল, না না না, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, আমার মতো বড় চিত্রকরের এরকম করা উচিত নয়। নামডাকের থেকে নতুন কিছু তৈরির আনন্দই সবার আগে। আমার মনের মধ্যে যে মানুষটা এতদিন শিল্পী বলে নিজের পরিচয় দেয়, সে বলে উঠল ছবিটা অনায়াসে আমার নামে চালানো যায়। বব তো থাকে সুদূর আমেরিকায়, আর এই জোনাকুড়ি গ্রামবাসী। আগামীকাল কি হবে তা নিয়ে এরা কেউ ভাববেই না। অরূপ নন্দীর আর্ট এক্সিবিশন এদের পথে কোনোদিন পড়বে না। মাছ ধরা, কাঠ বিক্রি, মধু সংগ্রহ আর কোন রকমে ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা, ব্যাস। এর বাইরে আর কোনো কিছুতে এদের কোনো আগ্রহই নেই। তাই আমারও ধরা পড়বার ভয় নেই। আরো কিছুক্ষণ গ্রামে ঘুরে লঞ্চে এসে উঠলাম। আরো 2 দিন বাদে সল্টলেকের বাড়িতে আমার স্টুডিওতে ছবিটার মুখোমুখি হলাম। অসাধারণ, সত্যি অসাধারণ। তবে আমার নামে চালানোর আগে কিছু পরিবর্তন করা দরকার, যাতে লোকে সন্দেহ না হয়। চোখের তলায় শেডটা দিলে ভালো লাগবে। গাছের দিকে মুখ করে দাঁড়ালে একদিকের ফেসটা যতটা উজ্জ্বল লাগবে সূর্যের আলোয়, অন্য দিকটা ততটা নয়। ছেলেটার ডান হাতটা যদি ছোট না হয় তাহলে আরো ভালো লাগবে। হাতটা স্বাভাবিক হলে, সেই হাতটা দিয়ে গাছ জড়িয়ে থাকলে সেটা অনেক ভালো দেখতে হবে। একেই বলে ছবির পূর্ণতা। ছবির এই অংশগুলো একটু একটু চেঞ্জ করলে ছবিটা সত্যি সত্যি অসাধারণ হয়ে উঠবে। আঁকতে আঁকতে অনেক রাত হয়ে গেল, রাত প্রায় 12টা। বাহ, এবার দারুণ লাগছে। আমার আঁকা স্টাইলের কিছু ছাপ ফুটে উঠেছে ছবিটায়। আর 2 দিন বাদে আমার আর্ট এক্সিবিশনে ছবিটা স্থান পাবে, সবাই প্রশংসা করবে। এসব কথা ভেবে আনন্দে সে রাতে আমার ভালো করে ঘুমই হলো না। মনের গভীরে শিল্পী ফের বলে উঠল, কেউ জানবে না, কেউ জানবে না।
পরদিন আমার ছবির প্রদর্শনের আয়োজক প্রসূনবাবুকে ছবিগুলো দেখালাম। উনি নিজে ভালো ছবির সমস্যার। আমার সব অয়েল পেন্টিং গুলো উনি দেখলেন, সঙ্গে এটাও। ওর মতেও দুটো ছবি অসাধারণ। একটা শীত এড়াতে কয়েকজনের আগুন পোহানোর দৃশ্য, অন্যটা ওই ছবিটা। উনি যখন আবারও ছবিটা নিবিষ্ট হয়ে দেখছেন, হঠাৎ তখনই আমার খেয়াল হলো, আরে কোথায় গেল ছেলেটার চোখের নিচের শেড? কোথায় বা ছেলেটার ডান দিকের সেই হাতটা যেটা আমি স্বাভাবিক করে এঁকে দিয়েছিলাম? ছবিটা ফিরে এসেছে ঠিক আগের অবস্থাতে। একটা অস্ফুট শব্দ বোধহয় আমার মুখ থেকে বেরিয়েই এসেছিল। প্রসূনবাবু ঘুরে বললেন, কি ব্যাপার, কিছু বলবেন? আমি কোন রকমের প্রসঙ্গটা এড়িয়ে গেলাম, কিন্তু এত অবাক আমি জীবনে কখনো হইনি। এত বড় ভুল! স্পষ্ট মনে আছে চোখের তলায় শেড দিলাম, হাতটা স্বাভাবিক করে দিলাম, কিন্তু তাহলে এটা কি করে সম্ভব হয়? সব স্পিরিটের মতো উবে গেল। হতবাক হয়ে বসে আছি। প্রসূনবাবু বললেন, এটা তো ঠিক সাধারণ অয়েল পেন্টিং বলে মনে হয় না। এই ছবিটার মধ্যে রঙই বলুন আর আঁকা স্টাইলই বলুন, দুই একেবারে নতুন ধরনের। দেখবেন আপনার এই ছবিটা কিরকম আলোড়ন সৃষ্টি করবে, দারুণ হবে, দারুণ। আরো বেশ কিছু বিশেষণ উনি ব্যবহার করেছিলেন, তবে আমার আর তখন সেসব শোনার মতো অবস্থা ছিল না। কোন রকমের প্রসঙ্গ পরিবর্তন করলাম। আরো এই কথা সে কথা বলার পর প্রসূনবাবু চলে গেলেন। আমি এই ছবিটা নিয়ে হাজির হলাম স্টুডিওতে। বোর্ডে ফেলে তুলির ছোঁয়া লাগাতে লাগলাম। প্রায় 1.5 ঘন্টা বাদে যখন ছবি ছেড়ে উঠলাম, তখন আমি বেশ স্যাটিসফাইড। বেশ ফুটেছে রঙগুলো, দেখে বোঝাই যাচ্ছে না আর একজনের ছবির ওপরে এটা আমার আঁকা। বাচ্চাটাকেও বেশ দেখাচ্ছে হাতটাকে স্বাভাবিক করার পর থেকে। এটা আমার অন্যতম সেরা আঁকার মধ্যে থাকবে। পরদিন সকালে ঘুম ভাঙতেই চলে এলাম স্টুডিওতে। দিনের আলোয় দেখা যাক কেমন দাঁড়িয়েছে ছবিটা। ঘরে ঢুকে জানলার পর্দা সরাতেই একরাশ আলো ছড়িয়ে পড়ল ঘরের মধ্যে, ছবিটার উপরেও। কিন্তু একেই কোথায় গেল আমার আঁকা অংশটুকু? এ তো সেই একই ছবি যা নিয়ে এসেছিলাম সুন্দরবন থেকে। হবে কল একই রকম। আমার আঁকার এক বিন্দুও কোথাও নেই। সেই কুৎসিত ডান হাতটা ফের ছোট হয়ে গেছে, জামার হাতা থেকে একটু বেরিয়ে আছে। ছবিটা ভুতুড়ে নাকি? কেউ যেন বারবার এসে আমার আঁকা অংশটুকু মুছে দিয়ে যাচ্ছে। জেদ চাপল, আমার মতো আর্টিস্টের আঁকায় হাত চালানো? দাঁড়াও, দেখাচ্ছি। সেদিন কয়েকটা অনুষ্ঠান, প্রেস কনফারেন্স, টিভি চ্যানেলের আলোচনা সভা এসব ছিল। সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কাটল। তো সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছিল ওই এক চিন্তা। চিরকালই আমি একরোখা বলে পরিচিত, যা মাথায় চাপে তা করেই ছাড়ি। আজও অন্য রাতের মতো আঁকতে বসলাম স্টুডিওতে। কাল থেকে আমার প্রদর্শনী চালু হচ্ছে। আজকে এই ছবিটা চেঞ্জ করতেই হবে। ইতিমধ্যে মাথায় আরো কয়েকটা আইডিয়া এসছে, সেগুলো করতে পারলে আরো ভালো হয়। যেমন ছেলেটার চোখের পাশে একটা কাঁটা দাগ দিলে ভালোই হবে। গ্রামের ছেলে অনেক অল্প বয়স থেকে স্ট্রাগল করতে হয়। কাঁটা দাগটা থাকলে মুখে এই ভাবটা বেশ ফুটে উঠবে। গাছের নিচে ঝোপটারও একটু পরিবর্তন করা দরকার। মনের সুখে তুলির আঁচড় দিতে লাগলাম। তার ছবি আঁকা শেষ হলো প্রায় ঘন্টা 2 বাদে। আজ আমি আর ছবির সামনে থেকে এতটুকু সরছি না। দেখি তো কেমন করে এই ছবি আগের অবস্থায় ফিরে আসে। ঘরের নাইট ল্যাম্পটা জ্বালিয়ে জানলার দিকে মুখ করে বসে রইলাম। মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছিলাম ছবির দিকে। ঘড়ির কাঁটা টিক 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 করতে করতে রাত 1টায় পৌঁছল। সামনের গাছ থেকে পাখির পাখা ঝটপটানোর শব্দ আসছে, আর শুনতে পাচ্ছি নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ। এতই নিস্তব্ধ চারদিক। বাইরে অমাবস্যার অন্ধকার। হঠাৎ যেন কার পায়ের শব্দ পেলাম ঘরে। একটা বাচ্চার কান্নার শব্দ ঘরের মধ্যে থেকেই আসছে। ঘরের মধ্যে? কোথায় কোথায় কোথায়? ছবির দিকে চোখ পড়ল। ছবির গভীরতা যেন বেড়ে যাচ্ছে। আমার 1 ইঞ্চি পুরো ক্যানভাস এখন অন্তত 8 ফুট। স্পষ্ট হয়ে উঠছে ছোট্ট ডান হাতটা। গায়ে রং চটা সস্তার শার্ট, খালি পা, কালো রং, কুঁকড়ানো চুল।
গাছে হাত রেখে দাঁড়িয়ে আছে। স্পষ্ট অনুভব করছি ছেলেটার নিঃশ্বাসের স্পর্শ। আস্তে আস্তে ও ছবির থেকে বেরিয়ে এলো। চোখ দুটো যেন ঝলঝল করছে। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো। ঘরের প্রত্যেকটা জিনিসে ওর আগ্রহ। তুলি, রং, প্যালেট, আমার অয়েল পেন্টিং এর ক্যানভাস, বইয়ের আলমারি, হোম থিয়েটার সিস্টেম সবকিছু ঘাঁটতে থাকলো। ভয় আর বিস্ময় আমাকে এতটাই বিবশ করে দিয়েছে, চেয়ারের হাতল থেকে হাতটাও নাড়তে পারছি না আমি। খানিক বাদে ও আমার পাশে এসে দাঁড়ালো। মনে হলো ফিসফিসিয়ে কি যেন বলছে। ডান হাতটা তুলে বলছে, কাকু, চাইলে কি আর আমাকে পাল্টে ফেলা যায়? আমি তো এরকম। হঠাৎই কানের কাছে কি যেন ডাকলো, বাবু বাবু। ফের ফের ওই এক ডাক। চোখ খুলে দেখি না কোনো বাচ্চা ছেলে নয়, গণেশ দাঁড়িয়ে চা নিয়ে। ভোরের আলো ঘরের মধ্যে হানা দিয়েছে। আমি তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। চোখ এবার পড়ল ছবিটার উপর। আবার সেই আগের অবস্থায় ফিরে গেছে ছবিটা। আবারও ডান হাত সেই ছোট, চোখের পাশে কোনো কাটা দাগ নেই। অসহ্য অসহ্য। ফের হেরে গেলাম একজন সামান্য আর্টিস্টের কাছে। মনে হলো ছুটে গিয়ে ছিঁড়ে ফেলে দিই ছবিটা। কিন্তু তাহলে আমার প্রদর্শনের কি হবে? এই ছবিটা আমি এক্সিবিট হিসেবে দেবো বলে রেখেছি। চুপ করে বসে ভাবতে থাকলাম। কালকে স্বপ্নটা যেন স্বপ্ন নয়, যেন সত্যি ঘটনা। আর সত্যিই তো ছবির থেকে আমার আঁকা অংশটুকু উবে যায় কি করে? ভুতুড়ে কাণ্ড ছাড়া কি বা বলা যায় একে? এই সব 7-5 ভাবছি। এমন সময় প্রসূনবাবু এসে ঘরে ঢুকলেন। এগি দাদা, এখন এই ছবিটা পাঠাননি? এই তোর কয়েক ঘন্টার মধ্যে আপনার প্রদর্শনী চালু হয়ে যাবে। ডিসপ্লে করতে সব পাঠিয়ে দিয়েছি। এত ভালো ছবিটা আপনি এক্সিবিশনে দেবেন না দাদা? চুপচাপ রইলাম। নেহাতি প্রসূনবাবুকে বলেছিলাম প্রদর্শনীতে ছবিটা থাকবে, নইলে আমার এখন এই ছবি পাঠানোর কোনো ইচ্ছে নেই। ভুতুড়ে ছবি, কে জানে কখন কে কাণ্ড ঘটিয়ে বসবে। যাই হোক, শেষ পর্যন্ত ছবিটা পাঠিয়েই দিলাম। যা থাকে কপালে। সকালে প্রদর্শনীর উদ্বোধন। নানান গণ্যমান্য লোকের সমাগম হয়েছে। অধিকাংশই আঁকার থেকে আমাকে বেশি ভালো বোঝে। ছবির সামনে দাঁড়িয়ে জানাতে চায় যে তাদেরও একটা শিল্পী মন আছে। সকালে ইচ্ছে না থাকলেও যেতেই হলো, কোন রকমে বুড়ি ছুঁয়ে আসা আর কি। বিকেলের দিকে আরেকবার গেলাম আমার অনুরাগীদের প্রতিক্রিয়া দেখতে। ঢুকতেই কয়েকজন এসে আমাকে ঘিরে ধরল। অটোগ্রাফ অটোগ্রাফ অটোগ্রাফ। মোটামুটি ভিড় হচ্ছে। ঠিক সামনে একটা মেলা চলছে, ওই ভিড়েরই একটা অংশ এই প্রদর্শনীও ঘুরে যাচ্ছে। হঠাৎই ওই ছবিটার কথা মনে পড়ল। সেই ছোট হাতের ছবি। ছবিটা দেখে এগোতে গিয়ে দেখি ওই ছবির সামনে বেশ কিছু লোকের একটা জটলা। আমাকে দেখেই সবাই সরে দাঁড়ালো। এবার প্রশ্নটা এলো একজন কম বয়সী ভদ্রলোকের কাছে। বছর 25-30 বয়স হবে। সত্যি সত্যি ছবিটা অসাধারণ। আপনি যে এভাবে একজন অনামী আর্টিস্টের আঁকাকে আপনার প্রদর্শনীতে স্থান দেবেন স্যার, তা ভাবাই যায় না। সত্যি আপনি মানুষ হিসেবে খুব বড়, খুব বড়। আচ্ছা, দীপেনবাবু যে লিখেছেন এটা একটা বিশেষ ধরনের পাতায় আঁকা, যার উপর একবার আঁকলে নাকি আর আঁকা যায় না। তো আপনি ওকে জিজ্ঞেস করেছিলেন স্যার এটা কি পাতা, তারপরে এঁকেছেনই বা কিভাবে, মানে রঙের অ্যাপ্লিকেশনটা? কথাগুলো শুনে আমার জন্য মাথা কেমন করে উঠল। পায়ের উপরে দাঁড়ানোর জোর যেন আমি হারিয়ে ফেলেছি। কোন রকমের ছবিটার দিকে তাকালাম। কোথায় লেখা? কোথায়? কই, কোথাও তো কিছু লেখা নেই। আমার মতো একই প্রশ্ন বোধহয় পাশের একজনের মনে এসেছিল। কোথায় বলুন তো দাদা, কোথায় লেখাটা? পেলেন না তো? গাছের পাতাগুলো লক্ষ্য করুন। ভদ্রলোকের সঙ্গে আমিও দ্বিগুণ মনোযোগ দিয়ে গাছের পাতার দিকে তাকালাম। মুহূর্তের মধ্যে স্পষ্ট হয়ে উঠল কতগুলো লেখা, যা আগে আশ্চর্যভাবে আমার চোখেই পড়েনি। গাছের কয়েকটা পাতা আসলে এক একটা অক্ষর। আঁকা আর লেখা এমন ভাবে রঙের মধ্যে মিশে গেছে যে এমনি দেখলে চোখেই পড়ে না। আমি দেখলাম স্পষ্ট লেখা রয়েছে, আমি একটা বিশেষ ধরনের গাছের পাতায় এঁকেছি, যাতে একবার আঁকা হয়ে গেলে আর নতুন কোনো রং না ফোটে। আমি চাই না আমার নাতি যে ছবি কেউ বিকৃত করুক। দীপেন মণ্ডল। ভদ্রলোক ছবিটির দিকে তাকিয়ে একটানা বলে চলেছেন, দীপেনবাবুর নিশ্চয়ই টেম্পোরাল লোব এপিলেপসি ছিল। বিখ্যাত আর্টিস্ট
ভিনসেন্ট ভ্যান গগেরও ওই একই রোগ ছিল। এডগার অ্যালান পো, দস্তয়েভস্কি, লুই ক্যারল, এদের সবারই ছিল এই একই অসুখ। এরা সবকিছুই অন্যভাবে দেখতেন, তাই রঙের ব্যবহারও অন্যরকম হয়। আপনি কি করে জানলেন? আমি ডাক্তার, আর তাছাড়া আমারও ওই একই রোগ আছে, তাই অতটা শিল্পমনস্ক না হলেও খানিকটা ধরে ফেলি। আমি সপ্রশংস দৃষ্টিতে ভদ্রলোকের দিকে তাকালাম। অদ্ভুত অদ্ভুত নজর তো, কিন্তু তাকেই চমকে উঠলাম। ভদ্রলোকের চোখের মনি নীলছে, আর ডান হাতটা ছোট, অস্বাভাবিক রকমের ছোট, অস্বাভাবিক রকমের ছোট। যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো, তাই না? কে বলতে পারে এক্সিবিশনের এই দর্শকই সেই সুন্দরবনের দাদুর বুক খালি করে হারিয়ে যাওয়া সেই ছেলেটা কিনা? না, রহস্যটা থেকেই গেল অদ্ভুত ওই ছবিটাকে ঘিরে। চলো তাহলে এবারে বলে দিই কে কে ছিল আজ কালো বেড়ালের রহস্যের আড়ালে। হাজারি মশাই প্রসেনজিৎ ঘোষ, বেলিঞ্চি সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঘনশ্যাম রবীন সেনগুপ্ত, কৈলাসচন্দ্র সুদীপ বসু, বিক্রম বর্মন বিমল কোনার, আর দিবাকর মল্লিক আমি সতীনাথ। আর পরের গল্প অভিজ্ঞান রায়চৌধুরীর ছোট ডান হাত। সব মিলিয়ে সবটাই আমি সতীনাথ। আরে দূর, আমি 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 করেই না গেলাম। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ভবে